এই অবেলায় চতুর্থ পর্ব। মেহেন্দি আর্টিস্টরা যখন একে একে বিদায় নিচ্ছিল, দিব্য তখনই তাদের কাছে অতিরিক্ত কোনো মেহেন্দি আছে কি না জানতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কাছে আর কোনো টিউব অবশিষ্ট ছিল না। বরং উৎসবের ভিড়ে মেহেন্দি কিছুটা কমই পড়ে গিয়েছিল। হাজার হোক বিয়েবাড়ি, হিসেবের বাইরেও মানুষের কমতি থাকে না। দিব্য তখনই আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল। রাত অনেকটা হলেও শহরে দু একটা দোকান তখনও খোলা ছিল। সেখান থেকে এই মেহেন্দি সংগ্রহ করে মাত্র ঘরে ফিরল। নবনীকে ওভাবে পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দিব্য হয়তো তার মনের অবস্থাটা আঁচ করতে পারল। অত্যন্ত গম্ভীর গলায় বলল, আপাতত নিজেই কোনোভাবে ম্যানেজ করে নাও। এত রাতে মেহেন্দি পাওয়া গেলেও কোনো আর্টিস্ট পাওয়া যাবে না। তেমন কাউকে খুঁজে বের করাটাও একটু মুশকিল। নবনীর বুকের ভেতরটা এক নিমেষেই এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। নিজের হাতে মেহেন্দি পরার চেয়েও যেন কয়েক গুণ বেশি আনন্দ হচ্ছে তার। এই কাঠখোট্টা মানুষটা তার জন্য মাঝরাতে গাড়ি নিয়ে বাইরে গিয়েছিল ভাবতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, দিব্য তালুকদারের কাছেও তাহলে কিছু কিছু কাজ মুশকিল লাগে? দিব্যের কান এড়ালো না কথাটা, সাবলীলভাবে উত্তর দিল, হ্যাঁ, সেও তো রক্ত মাংসের মানুষ, রোবট নয় নিশ্চয়ই। নবনী চমকে মুখ তুলে চাইল, দেখল দিব্য সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। তার মানে কথাগুলো লোকটা শুনে ফেলেছে। লজ্জায় আর আড়ষ্টতায় নবনী যেন কুঁকড়ে গেল। দিব্য আর কথা না বাড়িয়ে ধীর পায়ে বিছানায় উঠে বসল। শুতে যাওয়ার আগে শান্ত গলায় বলল, এত অবাক হওয়ার কিছু নেই। আমি কোনো অন্তর্যামী নই। তবে তুমি মনের কথাগুলো এত জোরে বলো যে শুধু আমি কেন, আশেপাশে যে কেউ থাকলে অনায়াসে শুনতে পারবে। দিব্য বিছানায় গা এলিয়ে দিল। নবনী এখনও ঘোরের মধ্যে। সে খাটের উপর বাবু হয়ে বসে ফোন ঘেঁটে একটা ছিমছাম মেহেন্দির ডিজাইন বের করলো। মেহেন্দির টিউবটা হাতে নিতে কেন যেন ওর চোখের কোণ জোড়া ভিজে উঠল। মেয়েদের মন বোধহয় সত্যি চৈত্র বৈশাখের আকাশের মতো। এই মেঘ তো এই রোদ, কখনো সামান্য অবহেলায় ভেঙে চুরমার হয়ে যায়, আবার কখনো এই সামান্য একটু যত্নে পাহাড় সমান আনন্দে ভরে ওঠে। নবনীর হঠাৎ মনে হলো পুরোটা জীবন কারোর কাছ থেকে এতটুকু প্রচেষ্টা বা এফোর্ট সে পায়নি। ছোটবেলায় বাবা মা অন্য ভাই বোনদের ভবিষ্যতের কথা ভেবে ওকে অন্যের কাছে রেখে দিয়েছিল। পরে ফিরে এসে ভালোবাসা পেল, ততদিনেও বড় হয়ে গেছে। আলাদা করে আহ্লাদ করার সেই বয়সটা আর ছিল না। এরপর একজনকে ভালোবেসেছিল বুক ভরা আশা নিয়ে। অসীমের ছোট ছোট সব জিনিসের খেয়াল রাখত নবনী, কিন্তু বিনিময়ে ওপাশ থেকে তেমন কোনো গুরুত্ব মেলেনি। শুরুর দিককার সেই টানটুকু সময়ের সাথে সাথে ফিকে হয়ে গেছিল। নবনীর ভাবনায় ছেদ পড়ল দিব্যের দিকে তাকিয়ে। দিব্য এক হাত আড়াআড়িভাবে চোখের উপর রেখে শুয়েছে। নবনীর মনে হলো লোকটা আসলে ভেতর থেকে অনেক সুন্দর। ওর কথাগুলো হয়তো নিম পাতার মতো তেতো, কিন্তু আদতে উপকারী। নবনীর মনে হলো ঘরের উজ্জ্বল আলোটা বোধহয় দিব্যের চোখে লাগছে। এক হাত দিয়ে চোখের পানি মুছে খুব নিচু স্বরে ডাকলো, শুনছেন? আপনার কি আলোতে প্রবলেম হচ্ছে? আমি কি মেন লাইটটা অফ করে দেব? আপনি ঘুমান, আমার ফোনের ফ্ল্যাশেই কাজ চলে যাবে। দিব্য হাতের আড়াল থেকে খুব সংক্ষিপ্ত স্বরে বলল, দরকার নেই, তুমি কাজ চালিয়ে যাও। তবে সম্ভব হলে একটু দ্রুত শেষ করে শুয়ে পড়ো, কাল ভোরেই হয়তো উঠতে হতে পারে। নবনী আর কথা বাড়ালো না, মনোযোগ দিয়ে নিজের হাতে মেহেন্দির সূক্ষ্ম আলপনা আঁকতে শুরু করলো। অনেকটা সময় হওয়ার পর হঠাৎ তার প্রচণ্ড তৃষ্ণা পেল। দেখলো ঘরে পানির জগটা একদম খালি। দিব্য ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। নবনী আর তাকে বিরক্ত না করে খালি জগটা হাতে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। বাড়িতে মেহমান অনেক বেশি হওয়ায় জায়গার বড্ড অভাব, তাই অনেকেই হয়তো ড্রয়িং রুমে বা অন্য কোথাও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পুরো বাড়ি এখন নিস্তব্ধতায় মোড়ানো। নবনী অন্ধকারে সাবধানে পা টিপে টিপে রান্নাঘরে ঢুকলো, কিন্তু ভেতরে পা রাখতে আচমকা তার পায়ের নিচে নরম কিছু স্পর্শ লাগলো। মুহূর্তে এক পুরুষালী কণ্ঠে আর্তনাদ রান্নাঘরে কেঁপে উঠল, আহ, ও মা গো! নবনী ভয়ে আঁতকে উঠে
ছিটকে সরে গেল। তার নিজের গলা দিয়েও একটু অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। অন্ধকারে সে শুধু অনুভব করলো মেঝে থেকে কেউ একজন ধড়ফড় করে উঠে বসেছে। নবনী দ্রুত হাত বাড়িয়ে দেওয়ালে সুইচটা টিপে আলো জ্বালালো। আলো ঝিলিক চোখে পড়তেই দেখলো কালো টি শার্ট আর কালো প্যান্ট পরা এক যুবক। ছেলেটা তখন যন্ত্রণায় মুখ কুঁচকে নিজের এক হাত দিয়ে অন্য হাত চেপে ধরেছে। নবনী বুঝতে পারল সে যে বস্তুটির ওপর পা দিয়েছিল তা আসলে এই ছেলেটির হাত। ছেলেটা হাত ঝাড়া দিতে দিতে চরম বিরক্তি নিয়ে বলল, আমার হাতের হাড় বোধহয় আজ শেষ হয়ে গেল। আপনি কি চোখে দেখেন না আস্ত একটা মানুষ শুয়ে আছে? আপনার নজরে পড়ল না? নবনী এক মুহূর্তের জন্য বোকা বনে গেল। সে এই ছেলেটিকে আগে কখনো দেখেনি। বাড়িতে এত মেহমান যে কে কার আত্মীয় তা বোঝাই দায়, কিন্তু রান্নাঘরের মেঝেতে কেউ এভাবে শুয়ে থাকতে পারে তা তার কল্পনাতেও ছিল না। নিজের ভুল বুঝতে পারলেও ছেলেটির অহেতুক মেজাজ দেখে নবনীও কিছুটা দমে না গিয়ে আমতা আমতা করে বলল, আপনি কে? আর এইভাবে অন্ধকারে রান্নাঘরের মেঝেতে শুয়ে আছেন কেন? অন্ধকারে আস্ত মানুষ শুয়ে আছে নাকি হাতি ঘোড়া দাঁড়িয়ে আছে সেটা বোঝা কি অতই সহজ? ছেলেটা রাগে গজগজ করতে করতে নবনীর দিকে তাকালো। রান্নাঘরে হট্টগোল আর আর্তনাদ শুনে ড্রয়িং রুম থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো কাব্য। মেহমানদের চাপে ঘরে সংকুলন না হওয়ায় কলরব, অনন্ত আর শান্তের সাথে কাব্য ড্রয়িং রুমেই বিছানা পেতেছিল। সবেমাত্র ঘুমে চোখ লেগেছিল তার। এমন সময় চিৎকার শুনে সে আর স্থির থাকতে পারল না। দ্রুত রান্নাঘরে ঢুকে নবনীকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, নবনী কি হয়েছে? মাঝরাতে এভাবে চিৎকার করছো কেন? কাইফ ততক্ষণে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে কাব্যের কাছে ছুটে গেল। নিজের বাঁ হাতটা কাব্যের চোখের সামনে তুলে ধরে প্রায় কেঁদে ফেলার মতো গলায় বলল, ভাই তুই তো ডাক্তার, আগে দেখ আমার হাতটা আস্ত আছে কি না। 2-3টা আঙুল মনে হয় একেবারেই গেছে। এই মেয়েটা তো অন্ধকারে আমাকে রীতিমতো পিষে মারার আয়োজন করেছিল, আর একটু হলেই শেষ হয়ে যেতাম। নবনী অপলক চোখে কায়েফের দিকে তাকিয়ে রইল। সে তখনও বুঝতে পারছে না এই ছেলেটা আসলে কে। কাব্য একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে কায়েফের দিকে কড়া চোখে তাকালো। বিরক্তিকর স্বরে বলল, কায়েফ কী সব উল্টোপাল্টা বকছিস? উনি তোর ভাবি হন, দিব্য ভাইয়ের স্ত্রী। নবনীর পরিচয় পাওয়া মাত্রই কায়েফের চোখ মুখে আকাশ ভেঙে পড়ার মতো আতঙ্ক ফুটে উঠল। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। বিস্ময়ে চোখ কপালে তুলে অস্ফুট স্বরে বলল, কাব্য গম্ভীর মুখে সাই দিয়ে বলল, হ্যাঁ। নবনীর মনে পড়ে গেল কাব্যের ছোট ভাইয়ের নাম কায়েফ। এই নামটা সে আগে বাড়ির আলোচনায় শুনেছে। কায়েফকে এইভাবে অপ্রস্তুত হতে দেখে নবনী কিছুটা সহজ হয়ে মৃদুস্বরে বলল, সরি, আসলে অন্ধকারে আমি একদমই খেয়াল করিনি। কিন্তু আপনি এইভাবে রান্নাঘরের মেঝেতে কেন শুয়ে আছেন? আর আসলেনই বা কখন? কায়েফের চঞ্চল চেহারা এবার কিছুটা লজ্জার ছাপ ফুটে উঠল। সে মাথা চুলকাতে চুলকাতে কাচুমাচু মুখে জবাব দিল, আরে না ভাবি, আপনি সরি বলবেন না। সম্পর্কে তো আমি আপনার ছোটই হই। কলরব আর আমি 3 দিনে ছোট বড়। আসলে ওই জন্যই কলরব আমার ভাইয়ের থেকে বন্ধু বেশি। ওর বিয়ে হচ্ছে আর আমি আসবো না, তা কি হয়? ওকে সারপ্রাইজ দেবো বলে কাউকে না জানিয়ে হুট করে চলে এসেছি। শুধু ভাইয়াকে জানিয়েছিলাম, কিন্তু মাঝরাতে এসে সবাইকে জাগাতে খুব অস্বস্তি লাগছিল, তাই ভাবলাম সকাল পর্যন্ত এখানেই কাটিয়ে দিই। জায়গার সংকট দেখে ভাইয়াই তো আমাকে বলল এখানে। কাব্য এবার দাঁতে দাঁত চেপে কায়েফের দিকে কড়া চোখে তাকালো। বিরক্ত হয়ে বলল, গাধা কোথাকার, আমি তোকে বলেছিলাম রাতটুকু রান্নাঘরে ম্যানেজ করে নিতে, কিন্তু তুই একেবারে দরজার মুখেই শুয়ে পড়লি কেন? ভেতরে তো আরও জায়গা ছিল। আসলে বুঝতে পারিনি এত রাতেও কেউ রান্নাঘরে আসবে, ভেবেছিলাম এখানেই নিরাপদ থাকবো। কাব্য ঝাড়ি দিয়ে বলল, তা কেন বুঝবি? এটা বিয়ে বাড়ি, যে কেউ যে কোনো সময় আসতে পারে। এই সামান্য কমন সেন্সটুকু কি তোর নেই? ভাইয়া প্লিজ স্টপ, তুমি আমার পুরো সারপ্রাইজটা মাটি করে দিলে। ধ্যাত। কাব্য যখন আরও কিছু কড়া কথা শোনাতে যাবে তখনই সে খেয়াল করলো কায়েফ দরজার দিকে তাকিয়ে কেমন যেন থমকে গেছে। কাব্য পেছন ফিরতে দেখলো দরজায় কলরব, অনন্ত আর শান্ত সবাই মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রান্নাঘরের শোরগোল শুনে ওরাও চলে এসেছে। কায়েফ 1 সেকেন্ডের জন্য থমকালেও পরক্ষণে সব জড়তা ঝেড়ে ফেলে এক গাল হাসি নিয়ে কলরবের দিকে ছুটে গেল। সারপ্রাইজ বলে ও কলরবকে জড়িয়ে ধরল।
মুহূর্তে রান্নাঘরে সেই গম্ভীর পরিবেশ বদলে গিয়ে আড্ডার আমেজ তৈরি হলো। নবনী একপাশে দাঁড়িয়ে ওদের এই বাঁধভাঙ্গা উল্লাস দেখছিল। এতটুকু বুঝলো এদের বন্ধুত্বটা আসলে অনেক গভীর। কলরব আর কাইফ একই ক্লাসে পড়তো। কলরব এইচএসসিতে ফেল মানলেও আর কাইফ পাড়ি জমিয়েছিল বিদেশে। কাইফ পড়াশোনায় বেশ ভালো, দুজনের দূরত্বও বাড়ল, তাদের টানটুকু এখনও এক ফোঁটাও কমেনি। নবনী আর সেখানে দাঁড়িয়ে থাকা সমীচীন মনে করল না। ঝগড়াঝাটি মিটে গিয়ে যখন হাসাহাসি শুরু হয়েছে, সে পানির জগটা ভরে নিজের ঘরের দিকে পা বাড়ালো। সকাল হতেই তালুকদার বাড়িতে এলাহি কাণ্ড শুরু হয়ে গেছে। আজকে সকালের খাবার বাবুর্চি করেছে। উঠানে বিশাল বিশাল ডেকচিতে বাবুর্চিরা সকালের নাস্তার জন্য খিচুড়ি আর ডিম ভুনা চড়িয়েছে। একটু পরে কোণের বাড়ি থেকে হলুদের জন্য লোক আসবে, তাই সবার ব্যস্ততা তুঙ্গে। নিজানা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে নিল। হলুদ স্কার্ট আর কালো টপে এক টুকরো রোদের মতো দেখাচ্ছে তাকে। কাঁধের ওপর এলিয়ে থাকা খোলা চুল আর গলায় পেঁচানো হলুদ ওড়নাটা ওর সাজের পূর্ণতা দিয়েছে। এক হাতে স্কার্টের ঘেরটা সামলে নিয়ে নিজানা ঘর থেকে বেরোলো। কুহুর ওপর ওর বেশ অভিমান হয়েছে। মেয়েটা ওকে না ডেকেই ঘর থেকে বেরিয়ে গেছে। হলঘর পেরিয়ে বাইরে বের হতেই আচমকা এক ঝুড়ি গোলাপের পাপড়ি হাতে সামনে এসে দাঁড়ালো শান্ত। নিজানা ধাক্কা খেতে খেতেও কোনো মতে নিজেকে সামনে নিল। শান্ত ওর দিকে তাকিয়ে এক গাল হেসে বলল, সরি, কিন্তু তোমার একটু দেখে হাঁটা উচিত ছিল। নিজানা অপ্রস্তুত হয়ে মাথা নেড়ে সাই দিল, ইটস ওকে, আসলে আমারই ভুল, আসলেও দেখে হাঁটা উচিত ছিল। শান্ত আবার কি একটা বলতে যাবে, এমন সময় আচমকা পেছন থেকে দুটো হাত এসে নিজানার চোখ টিপে ধরল। নিজানা এক মুহূর্তের জন্য থমকে গেল। এই স্পর্শটা কুহুর হাতের মতো লাগছে না, কিন্তু এই ভিড়ভাড়টায় কেউ একজন যে ওর সাথে ইয়ার্কি করছে তা স্পষ্ট। শান্ত চোখের সামনে দৃশ্যটা মোটেও সুখকর ঠেকল না। সে দেখল কাইফ হাসি মুখে নিজানার চোখ চেপে ধরে দাঁড়িয়ে আছে। শান্তর মেজাজটা খিচে গেল। কায়েফ নিজানার আত্মীয় বা ভাই যাই হোক না কেন, সকাল সকাল নিজানার সাথে এই ঘনিষ্ঠতা শান্তর ইগোতে গিয়ে লাগলো। নিজানা হাসতে হাসতে বলল, কে, কুহু তো? দেখ, আমি কিন্তু তোর উপর খুব রেগে আছি। এভাবে চোখ বন্ধ করে রাগ ভাঙানো যাবে না একদম। তুই আমাকে না ডেকে একা একা নিচে এলি কেন বলতো? কায়েফ গলা খাঁকড়ি দিয়ে একটু শব্দ করতেই নিজানা যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। এ তো কোনো মেয়ের কণ্ঠ নয়। কাজিনদের মধ্যে এমন দুঃসাহস কার হতে পারে ভেবে সে কুলকিনারা পেল না। বিরক্তি আর অস্বস্তি নিয়ে নিজানা বলল, আরে কে এটা? এটা কেমন ব্যবহার? এতক্ষণ কেউ এভাবে চোখ ধরে রাখে? আমার চশমায় চাপে চোখে ব্যথা করছে তো। কথাটা শোনা মাত্র কায়েফ হাত সরিয়ে নিল। সরি, ভেরি ভেরি সরি নিজানা ম্যাডাম, আপনার চশমার কথা একদম মাথায় ছিল না। নিজানা ঝট করে পেছনে ফিরে কায়েফকে দিকে বিস্ময়ে পাথর হয়ে গেল। পরক্ষণে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বলল, তুমি কখন এলে? কায়েফ দুই হাত পকেটে পুরে বলল, কাল রাতেই ল্যান্ড করেছি, তবে তোর রাগ ভাঙানোর জন্য আমার কাছে দারুণ সব উপায় আছে, শুধু এই চোখ ধরা নয়। নিজানা হাসতে হাসতে বলল, আমি তো কুহুকে ভেবে বকা দিচ্ছিলাম, তবে তোমার ওপরও রাগ করা উচিত। কাল না হোক তার আগের রাতেও তো ফোনে কথা হলো, একবারও তো বললে না যে আসছো। আরে বলে দিলে তো আর সারপ্রাইজ থাকতো। কায়েফ চোখ টিপে বলল। নিজানা মাথা নেড়ে সাই দিল, তা অবশ্য ঠিক বলেছ। ইয়া, ওই দেখ, ভাবির বাড়ির লোকজন বোধহয় চলে এসেছে, চল ওই দিকে যাই। কায়েফ আর নিজানা বেশ ঘনিষ্ঠ হয়ে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেল। শান্ত সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। অনন্ত পাশ দিয়ে যাওয়ার সময় শান্তের কাঁধে একটা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, কি ভাই, কোথাও কি কিছু পুড়ছে? গন্ধ পাচ্ছি কেন? শান্ত ক্ষুব্ধ চোখে অনন্ত দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই মালটা মাঝখান থেকে কোত্থেকে টপকালো বলতো? উটকো ঝামেলা। তবে যাই হোক, ভাই হয় তো, এর বেশি তো কিছু না। অনন্ত যেতে যেতে টিপ্পনি কাটল, আমারও তাই মনে হয়, তবে এইসব ভাইদের নজর ইদানিং বড্ড বেশি তীক্ষ্ণ থাকে, সাবধানে থাকিস।
আয়নার সামনে দাঁড়িয়ে নবনী তড়িঘড়ি করে হলুদ শাড়িটা কুচি ঠিক করছিল। কিছুক্ষণের মধ্যে তারা সবাই কলরবের হবু শ্বশুরবাড়িতে যাবে হলুদের তত্ত্ব নিয়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে দিব্য তার পাশে এসে দাঁড়ালো। কালো একখানা পাঞ্জাবিতে তাকে বেশ চমৎকার লাগছে, কিন্তু নবনী একটু অবাকই হলো। সবাই যেখানে হলুদ আর লালের ভিড়ে রঙিন হয়ে আছে, সেখানে এই লোকটা চিরন্তন কালো প্রীতি যেন এক মুহূর্তের জন্য কমছে না। দিব্য আয়নার সামনে দাঁড়িয়ে নিপুণ হাতে চুলে জেল দিতে দিতে শুরু করলো। নবনী এক পাশে দাঁড়িয়ে নিজের চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে একটা চাপা দীর্ঘশ্বাস ফেললো। চুলগুলো সুন্দর করে বাঁধতে শুরু করলো। হাত ওপরে তুলতেই শাড়ির অবাধ্য আঁচল সরে গিয়ে তার ফর্সা সুগঠিত উদর উন্মুক্ত হয়ে গেল। আয়নার প্রতিবিম্বে সেই দৃশ্য দিব্যের নজর এড়ালো না। সে অদ্ভুত এক অস্বস্তি বোধ করল। দ্রুত চোখ সরিয়ে নিয়ে নিজের গাম্ভীর্য ধরে রাখার চেষ্টা করল সে। একটু পরে দিব্য বেশ নীরস আর গম্ভীর গলায় প্রশ্ন করল, হলুদ দিতে গেলেই শাড়ি পরতে হবে? এমন কোনো অলিখিত নিয়ম আছে নাকি? নবনী কাজ থামিয়ে অবাক হয়ে দিব্যের দিকে তাকালো। দিব্য তখনও আয়নায় নিজের চুল ঠিক করতে ব্যস্ত, যেন সে খুব সাধারণ একটা কথা বলেছে। নবনী শান্ত স্বরে জবাব দিল, না, তেমন কোনো বাধ্যবাধকতা তো নেই, তবে আমি তো বরাবরই শাড়িই পরি। আর এই শাড়িটা মৌনিতা দিয়েছে, বলেছে যে বাড়ির সব মেয়েরা আজ একই রঙের আর একই ডিজাইনের শাড়ি পরবে। নবনী তাড়াতাড়ি চুলটা বেঁধে আঁচলটা কাঁধে পিন দিয়ে ভালো করে আটকে নিল। কাব্য পুনরায় জিজ্ঞেস করলো, তোমার সব সময় শাড়ি পরার লজিকটা ঠিক কী? নবনীর মেজাজটা একটু খিচে গেল। এত কথা কেন তাকে জানতে হবে? শাড়ি নিয়ে লোকটার সমস্যা কী? শাড়ি নবনীর যে খুব প্রিয় এমন নয়। অলেখা ওকে বুঝিয়েছিল যে শাড়ি পরলে ওকে বয়সের তুলনায় একটু বেশি পরিণত দেখাবে। এতে করে বাড়ির সবার চোখে আর বাইরের মানুষের কাছে ওকে দিয়ার মা হিসেবে মানিয়ে যাবে বেশি। নবনী মনে প্রাণে চায় দিয়া বড় হয়েও যেন কোনো দিন বুঝতে না পারে যে সে ওর জন্মদাত্রী নয়। কিন্তু এই গভীর আবেগের কথা দিব্য তালুকদারকে বোঝানো আর পাথরের দেওয়ালে মাথা ঠোকা একই কথা। লোকটা নির্ঘাত এটাকে নাটক বলে মনে করে আবার ঝগড়া বাঁধিয়ে দেবে। নবনী নিজেকে সামলে নিয়ে একটু তীব্র স্বরেই বলল, সব কিছুতে এত লজিক খোঁজার কি দরকার? মাঝে মাঝে কি কোনো কারণ ছাড়া নিজের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া যায় না? আমার শাড়ি পরতে ভালো লাগে, ব্যাস। কেন বলুন তো? শাড়ি পরলে কি আমাকে খুব বিশ্রী দেখায়? দিব্য এবার একটু থতমত খেলো। ও কি করে বলবে যে শাড়ি পরলে নবনীকে একটু বেশি স্নিগ্ধ আর মায়াবী লাগে? বিশ্রী নয়, বরং আরও একটু বেশি সুন্দর লাগে। কিন্তু সেই প্রশংসা করার মতো পুরুষ দিব্য এখনও হয়ে ওঠেনি। নিজের অস্বস্তি ঢাকতে গম্ভীর গলায় বলল, বিশ্রী দেখাবে কেন? আমি তো স্রেফ তোমার সুবিধার কথা ভেবে বলেছি। শাড়ি সামলাতে এত সব কাজ বা ঘোরাঘুরি করতে তোমার অসুবিধা হয় কি না, তাই আর কি। নবনী অবাক হয়ে দিব্যের দিকে তাকালো। এই লোকটা ওর সুবিধা অসুবিধা নিয়ে এত ভাবছে কেন? ঝগড়া করতে তো বেশ পারে, আবার পরক্ষণে ছোট ছোট বিষয় এত খেয়াল রাখে। দিব্য তালুকদার চরিত্রটা নবনীর কাছে দিন দিন আরও বেশি ধোঁয়াশে হয়ে উঠছে। নবনী প্রসঙ্গ ঘোরাতে পাল্টা প্রশ্ন করল, আর আপনি কেন হলুদ পাঞ্জাবি ছেড়ে এই কুচকুচে কালো পরেছেন? বাড়ির সবাই যেখানে হলুদ পরেছে, আপনি সেখানে এমন শোকের পোশাক পরেছেন কেন? হলুদ পছন্দ না হলে অন্তত লাল বা সাদা পরতেন। দিব্য পাঞ্জাবির হাতাটা ঠিক করতে করতে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে শীতল দৃষ্টিতে তাকালো। আসলে দিব্যের মনে গহীনে যে এক অদ্ভুত সংকোচ লুকিয়ে আছে তা নবনী জানে না। দিব্য কেন যেন মনে করে উজ্জ্বল হলুদ বা লাল রঙে তাকে মানায় না, বরং তার গায়ের রঙটা আরও মলিন দেখায়। এই জন্য সে কালো পরে। তবে এগুলো তো আর বলতে পারবে না। বলল, কেন, কালোতে কোনো সমস্যা আছে? দিব্যের কণ্ঠ স্বর মাত্রাতিরিক্ত গম্ভীর। নবনীর মনে হলো সে রেগে যাচ্ছে বোধহয়। মৃদু হেসে বলল, না, সমস্যা থাকবে কেন? আসলে আপনি একা কালো পরেছেন তো, তাই ভিড়ের মধ্যে আপনাকে সবার থেকে একটু আলাদা মনে হবে, এটাই বলছিলাম। দিব্য আলমারি
দিকে এগিয়ে যেতে যেতে ভাবলেশহীন মুখে বলল, তাহলে তো আরও ভালো। দিব্য তালুকদার সব সময় সবার থেকে আলাদাই থাকে, এটাই তার বিশেষত্ব, ধরে নাও। নবনী একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নায় মনোযোগ দিল। কি অদ্ভুত আর দেমাগী লোক রে বাবা! একটু আগে যে মানুষটা সূক্ষ্ম খেয়াল রাখা দেখে মুগ্ধ হচ্ছিল, এখন তার ইগো দেখে পিত্তি জ্বলে যাচ্ছে। ও আয়নার দিকে তাকিয়ে মনে মনে দিব্যকে একটা ভেঙচি কাটলো। বিড় করে বলল, আলাদা লাগবে না ছাই? অনেকগুলো উজ্জ্বল শস্য ফুলের মধ্যে একটা কালো ভোমরার মতো লাগবে আপনাকে। দিব্য আলমারি থেকে নিজের ঘড়ি আর পারফিউম বের করে নিল। নবনী দ্রুত হাতে নিজের কানের দুল জোড়া পরে নিল। সন্ধ্যার আবহে তালুকদার বাড়ির বসার ঘর এখন আনন্দমুখর কর্মব্যস্ততার কেন্দ্রবিন্দু। চারিদিকে তত্ত্ব সাজানো ডালি, রঙিন কাগজ আর গহনার বাক্সের ভিড়। আধুনিক নিয়ম মেনে কলরবের হবু স্ত্রী সব সাজগোজের সরঞ্জাম এখানে গুছিয়ে রাখা হয়েছে, যাতে ভোরের আলো ফুটতেই সেগুলো কনের বাড়ি পৌঁছে যায়। কলরব একপাশে বসে থাকলেও তার দৃষ্টি বারবার আটকে যাচ্ছে লাল শাড়িটার ওপর। এই শাড়িটায় জড়িয়েই প্রিয় মানুষটা কাল তার জীবনে পূর্ণতা হয়ে আসবে। ভাবতেই বুকটা দুরু কাঁপছে তার। সময় যেন আর কাটতেই চাইছে না। হঠাৎ নিজানা তীক্ষ্ণ স্বরে আর্তনাদ করে উঠল। মুহূর্তেই সবার নজর গেল সেই দিকে। নিজানা যন্ত্রণায় কোকিয়ে উঠে মেঝেতে বসে পড়েছে। এক হাতে শক্ত করে নিজের বাঁ হাত চেপে ধরেছে সে। পাশে থাকা কায়েব বিদ্যুৎ বেগে উঠে গিয়ে নিজানার সামনে হাঁটু গেড়ে বসল। নিজানা চোখ মুখ যন্ত্রণায় নীল হয়ে উঠেছে। কায়েব উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে নিজানা? পা মচকালো নাকি কিছু ফুটেছে? আসলে তত্ত্ব সাজ সরঞ্জাম ছড়ানো ছিল মেঝেতে। নিজানা ঘরে ঢোকার সময় অসাবধানতাবশত একটা সূচলো ব্রোচের ওপর পা দিয়ে ফেলেছে। কায়েব আলতো করে নিজানার হাত সরিয়ে দিতেই দেখল ব্রোচটি তখনও পায়ের তালুর একপাশে বিঁধে আছে। রক্তিম আভা ছড়িয়ে পড়েছে ফর্সা পায়ে। নিজানার চোখের কোণে পানি চিকচিক করে উঠল। মেয়ের এই দশা দেখে মান্তাসা দ্রুত এগিয়ে এলেন। উদ্বিগ্ন চেয়েও তার কণ্ঠ শাসন পাওয়া গেল। তিনি ধমক দিয়ে বললেন, তোমাকে কতবার বলেছি একটু দেখে শুনে হাঁটতে। এত মানুষের ভিড়, চারিদিকে এত জিনিসপত্র। কি এমন তাড়া ছিল তোমার যে পায়ের নিচে কি আছে তাও খেয়াল করলে না? মান্তাসার বকুনিতে নিজানা আর কথা বলতে পারল না, শুধু দাঁতে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। নিজের বিধে যাওয়া পায়ের দিকে তাকিয়ে তার বুকটা দুরু কাঁপছে, শরীরটা আতঙ্কে হিম হয়ে আসছে। এটা বের করতে গেলে নিশ্চয় অনেক ব্যথা লাগবে। পরিস্থিতি সামাল দিতে কায়েব শান্তস্বরে বলল, ফুপি এখন অন্তত ওকে বকাঝকা করো না। ও তো আর ইচ্ছে করে এটা করেনি। এখন দরকার হলে সাবধানে এটা বের করা। মান্তাসা দমে গেলেন। কায়েবকে তিনি মনে মনে বেশ পছন্দ করেন। ছেলেটা শুধু দেখতে ভদ্র নয়, পড়াশোনাতে অত্যন্ত মেধাবী। তার স্বভাবে বিন্দুমাত্র উচ্ছৃঙ্খলতা নেই। নিজানা তখনও যন্ত্রণায় চেয়ে আতঙ্কে বেশি অস্থির হয়ে ছটফট করছে। কায়েব আলতো করে হাসল। নিজানার পায়ের ক্ষতের দিকে গভীর মনোযোগ দিয়ে চেয়ে রইল সে। কায়েবকে এভাবে হাসতে দেখে নিজানা ভ্রু কুঁচকে অভিমানের সুরে বলল, তুমি হাসছো? দিস ইজ নট ফেয়ার কায়েব। আমি ব্যথায় মরে যাচ্ছি আর তুমি হাসছো? এটা এভাবেই থাক, আমি বের করতে দেব না। মান্তাসা মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বোঝানোর চেষ্টা করলো, এসব কি বলছো বেবি? এভাবে একটা সূচালো জিনিস পায়ে বিঁধে থাকলে তুমি হাঁটবে কি করে? তাছাড়া এটা তো খুব বেশি গভীরে ঢোকেনি। কাব্য এগিয়ে এসে নিজানার ঠিক সামনে বসলো, ভরসা দিয়ে বলল, কই নিজু, পাটা দেখি তো, আমি পরীক্ষা করে দেখছি। যদি মনে হয় বেশি গভীরে বিঁধেছে তবে কথা দিচ্ছি আমি বের করব না। কাব্যের আশ্বাসে নিজানা সাহস পেল। ভয়ে ভয়ে পা থেকে হাত সরিয়ে নিতেই কাব্য ওর পাটা পরীক্ষা করতে শুরু করলো। কিন্তু ওর আসল উদ্দেশ্য ছিল চট করে সুচটা বের করা। তবে ওকে কিছু করতে হলো না। কলরব পাশে বসেই সবটা খেয়াল করছিল। হুট করে উঠে এসে এক ঝটকায় ব্রোচটা ধরে টান দিল। নিমেষেই ঘর কাঁপিয়ে নিজানা আর্তনাদ করে উঠল, আউচ!
পরক্ষণে কলরব ব্রোসটা উঁচিয়ে ধীরে বিজয়ী হাসি হেসে বলল, বুম, এই তো হয়ে গেছে। কলরবের হাসি দেখে নিজানার কান্না আর রাগে একাকার হয়ে গেল। চোখের কোণে জমে থাকা পানির কণাটা টপ করে গড়িয়ে পড়ল ওর গাল বেয়ে। সে গটগট করে গিয়ে সোফায় বসে পড়ল। কলরব তখন ওর পাশে বসে মাথা আলতো করে হাত বুলিয়ে আদুরে গলায় বলল, কাঁদে না বেবি, তোর জন্য এমন একটা রাজপুত্র বর খুঁজে আনবো যে তোকে একদম মাথায় করে রাখবে। আমরা তো আছি, চিন্তা কি? যেখানে সেখানে কি তোর বিয়ে দিচ্ছি নাকি? ঘরে সবাই আবার হাসিতে ফেটে পড়ল। নিজানা মুখ ঘুরিয়ে নিলে ওর ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে ছোট ইহান ঝড়ের বেগে ঘরে ঢুকে সোজা কলরবের সামনে গিয়ে দাঁড়ালো। ওর গম্ভীর ভঙ্গি দেখে মনে হচ্ছে যেন কোনো আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে এসেছে। সে খুব সিরিয়াস মুখে প্রশ্ন ছুড়ল, আচ্ছা চাচু, তুমি বলো তো, আমি বড় নাকি ইভান বড়? কলরব তো আকাশ থেকে পড়ল। আমতা আমতা করে কিছু বলার আগেই ইভান পাশ থেকে বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আরে চাচ্চু কিচ্ছু জানে না। কলরব এবার নিজের ইগোতে চোট পেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ইভান তাকে পাত্তা না দিয়েই সরাসরি কায়েফের দিকে ঘুরে গেল। কায়েফ চাচু, তুমিই বলো, আমি বড় নাকি ইহান? কায়েফ মৃদু হেসে বলল, দেখো, সহজ হিসাব, যে এই পৃথিবীতে আগে এসেছে সেই বড়। ঠিক যেমন তোমার আব্বু আমার আগে পৃথিবীতে এসেছে বলে সে আমার বড় ভাই। এখন তোমরা দুজন যখন এসেছিলে তখন ডক্টর আঙ্কেল নিশ্চয়ই কাউকে আগে বের করে এনেছে, তাই না? ইহানের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। কলরবের কোলে চড়ে বসল সে। ওর গোল গাল মুখটাতে এখন রাজ্যের গুরুত্ব। সে বেশ জোর দিয়ে বলল, মোটেও না, তুমি আর পাপ্পা তো একসাথে আমুর পেটের ভেতর ছিলে না। আমি আর ইভান তো একদম একসাথেই ছিলাম। এটা সম্পূর্ণ ভিন্ন কেস। এবার খুব ভালো করে ভেবে বলো তো, আমাদের মধ্যে কে বড়? ইভান পাশ থেকে মুখ ভার করে বলল, চাচু, তুমিই বলো না, আমি কি ওর বড় না? ও কিছুতেই মানতে চাইছে না যে আমি ওর আগে এসেছি। কলরব ইহানের চুলে বিলি কেটে দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করল, কী রে বাপ, তুই আবার এই পুরনো কাসুন্দি নিয়ে পড়লি কেন? ইভান যে তোর থেকে ঠিক 4 মিনিটের বড়, এটা তো তুই নিজেও জানিস। ইহান দমে যাওয়ার পাত্র নয়। সে মাথা নেড়ে অত্যন্ত বিজ্ঞের মতো বলল, তুমি জানো চাচ্চু, স্কুলে আমাদের রোহিত ম্যাম বলেছিলেন বড়দের উচিত সবসময় ছোটদের সাহায্য করা আর তাদের সুযোগ করে দেওয়া। এটা কি ভুল কথা? কায়েব সোফায় বসে ওদের তর্ক উপভোগ করছিল। সে সায় দিয়ে বলল, একদম না, ম্যাম তো খুব চমৎকার কথা বলেছেন। ইহান তৎক্ষণাৎ বলল, তাহলে আমি কেন বড় হব না? আমিই তো ইভানকে সাহায্য করেছি, ওকে সুযোগ করে দিয়েছি আগে পৃথিবীতে আসার জন্য। তাহলে পরোপকারী হিসেবে আমি তো ওর বড় হলাম, তাই না? ইহানের এমন অকাট্য আর অদ্ভুত যুক্তি শুনে উপস্থিত সবাই মুহূর্তের জন্য থমকে গেল। ঘরে পিনপতন নীরবতা। পরক্ষণে হাসির রোল উঠল পুরো বসার ঘরে। কলরব তো হো হো করে হেসে ইহানকে জড়িয়ে ধরল। সাব্বাস আমার বাপ, কি দারুণ যুক্তি দিয়েছিস। তোর এই বুদ্ধির জোরে আজ থেকে তোকেই আমি বড় ঘোষণা করলাম। ইহান এক গাল বিজয়ী হাসি হাসল। তবে ইভান মোটেও খুশি হতে পারল না। সে বিরক্তিতে ভ্রু কুঁচকে কলরব আর ইহানের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, তোমরা দুজনেই আস্ত বোকা। ইভান গটগট করে ঘর থেকে বেরিয়ে যেতেই ইহান পেছন থেকে একটা ভেঙচি কাটল। কলরব ভাতিজার এই অকালপক্ষ বুদ্ধিতে দারুণ আমোদ পেয়েছে। সে ইভানের যাওয়ার পথের দিকে তাকিয়ে টিপ্পনি কেটে বলল, যা যা, জ্ঞানী বাপের অতি জ্ঞানী ছেলে। ছেলে আর ভাইয়ের এমন জোট দেখে কাব্য একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। সে এগিয়ে এসে ইহান আর কলরব দুজনের মাথায় আলতো করে দুটো গাঁটটা মেরে কপাট রাগ দেখিয়ে বলল, গাধা দুটো, বুঝলাম না, ছেলেটা আমার হয়ে আর আমার বউয়ের পেটে জন্ম নিলেও স্বভাবটা হুবহু তোর মতো পেল কী করে কলরব? আজ থেকে তোকে ওয়ার্নিং দিলাম, তুই আমার ছেলের ধারে কাছেও আসবি না। কলরব তাতে দমল না।
বরং শব্দ করে হাসলো। বিয়েবাড়ির ব্যস্ততা আবার সবাইকে গ্রাস করলো। প্রত্যেকে যার যার কাজে মন দিল। এমন সময় ইহান কলরবকে ইশারায় মাথা নিচু করতে বলল। কলরব একটু অবাক হয়ে ভ্রু কুঁচকালো। তারপর কৌতূহল সামলাতে না পেরে কানটা ইহানের মুখের কাছে এগিয়ে নিল। ইহান চোরের মতো আশেপাশে দেখে ফিসফিস করে জিজ্ঞেস করলো, চাচ্চু, আমি যেহেতু বড়, তাহলে আমি কি ইভানের আগে বিয়ে করতে পারবো? কথাটা শুনে কলরব যেন আসমান থেকে পড়ল। ইহানের মুখে বিয়ের কথা শুনে তার চোখ জোড়া চড়ক গাছ হয়ে গেল। তবে সেও তো কলরব তালুকদার, সেও দমে যাওয়ার পাত্র নয়। সামলে নিয়ে ইহানের পিঠ চাপড়ে বলল, অবশ্যই পারবি, তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। তবে খবরদার এই কথা আর কাউকে বলিস না, ঠিক আছে? তোর বাপ যদি একবার এই পরিকল্পনার কথা শোনে, তবে আমাকে আর তোকে দুজনকেই ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে। ইহান বেশ আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। চাচ্চুর সাথে এই গোপন চুক্তিতে সে এখন বেশ খুশি। এই গোপন চুক্তি কেবল তাদের দুজনের মধ্যেই থাকবে। বিয়ের সময় ঘনিয়ে এসেছে। একটু পরেই বরযাত্রী রওনা দেবে কনে বাড়ির উদ্দেশ্যে। ঘরের ভেতর তখন সাজগোজের শেষ মুহূর্তে ব্যস্ততা। নবনী বেশ যত্নে দিয়াকে তৈরি করে দিচ্ছে। ছোট্ট দিয়া বিছানার উপর দাঁড়িয়ে আছে। তার পরনে টকটকে লাল রঙের একটা ফ্রক। আশ্চর্যের বিষয় হলো, এই পোশাকটি নবনীকে নির্বাচন করে দিতে হয়নি। দিয়া নিজেই বায়না ধরে এটি পছন্দ করেছে, কারণ আজ নবনীও পরেছে ঠিক একই রঙের একটা রক্তিম শাড়ি। নবনী মৃদু হাসি মুখে দিয়ার কচি মুখে বেবি ক্রিম মাখিয়ে দিল এবং চুল দুটো ছোট্ট রঙিন ক্লিপ আটকে দিল। ঠিক সেই মুহূর্তে ঘরে তড়িৎ গতিতে প্রবেশ করল দিব্য। তার পরনে কালো ফর্মাল প্যান্ট, মেরুন রঙের শার্টের ওপর চড়ানো কুচকুচে কালো কোট। দিব্য ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, তোমরা কি তৈরি? নবনী শান্ত দৃষ্টিতে দিব্যের দিকে তাকালো। বাবার কণ্ঠস্বর শুনে দিয়া উচ্ছ্বসিত গলায় বলে উঠল, পাপ্পা, দিয়া রেডি, তুমি বলবে না? দিব্যের ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। নবনী ঠিক বুঝে উঠতে পারল না বাবা মেয়ের এই সংকেতপূর্ণ কথোপকথনের গূঢ় রহস্য। দিব্য এগিয়ে গিয়ে দিয়ার সামনে দাঁড়ালো। অত্যন্ত আদরের সাথে মেয়ের গালে একটা চুমু এঁকে দিল। মুগ্ধস্বরে বলল, ওয়াও, আমার মাম্মাকে তো আজ ভীষণ সুন্দর লাগছে, একদম দিব্য তালুকদারের প্রিন্সেস, তাই না? দিয়া খিলখিল করে হেসে উঠল। এটা তাদের নিয়মিত এক রীতি। প্রতিবারে নতুন কোনো পোশাক বা চুলে ক্লিপ পরলে দিয়া আগে তার পাপাকে দেখায়, আর দিব্য যখন তাকে প্রিন্সেস বলে সম্বোধন করে তখন দিয়া খুশি যেন বাঁধ বাঁধে না। নবনীর ঠোঁটেও তখন স্নিগ্ধ একটা হাসি ফুটল। দিয়া বাবার দিকে তাকিয়ে আবদার করল, দেখো পাপ্পা, মাম্মা দিয়ে একদম সেম সেম সেজেছে, এবার মাম্মাকেও কিছু বলো না। দিব্যের দৃষ্টি তখন স্থির হলো নবনীর ওপর। লজ্জায় আর আড়ষ্টতায় নবনী দৃষ্টি নামিয়ে নিয়েছে। তার এই মৌনতা যেন সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। রক্তিম অর্গ্যানজা শাড়ির স্বচ্ছ ভাঁজে ফুটে ওঠা সূক্ষ্ম কারুকাজ আর দুহাত ভরে পড়া লাল ভেলভেট চুড়ি, খোলা চুল আর লাল পাথরের গয়নায় নবনীকে আজ এতটাই মোহনীয় লাগছে, দিব্যের মতো যে কোনো মানুষের পক্ষেও বেশিক্ষণ তাকিয়ে থাকা দায়। দৃষ্টিটাকে আটকে রাখার মতো এক বিপজ্জনক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে সে। দিব্য সযত্নে নিজের মুগ্ধতা আড়াল করে দিয়ার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, খারাপ লাগছে না, পুরো দিব্য তালুকদারের কুইন লাগছে, তাই না মাম্মা? নবনীর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে চট করে মুখ তুলে দিব্যের দিকে তাকালো। দিব্য ততক্ষণে তার মনোযোগ দিয়ার দিকে সরিয়ে নিয়েছে। দিয়া বাবার এই কথায় দারুণ উৎসাহিত হয়ে প্রফুল্ল গলায় বলে উঠল, ইয়েস পাপ্পা, আর তোমাকেও একদম কিং লাগছে, চলো এবার আমরা যাই। দিব্যের ঠোঁটে এক চিলতে প্রশান্তির হাসি ফুটল। সে দিয়াকে কোলে তুলে নিয়ে বলল, ওকে চলো। যাওয়ার জন্য পা বাড়াতেই দিয়া মনে করিয়ে দিল, পাপ্পা, আমার জুতো? নবনী তড়িঘড়ি করে বলল, আমি এনে দিচ্ছি। ভারী কাজের লেহেঙ্গা সামলাতে নিজানা বেশ হিমশিম খাচ্ছে। সামলাতে না পেরে কিছুটা বিরক্ত হয়ে বলল,
কুহু, তোকে বলেছিলাম এত ভারী লেহেঙ্গা আমি সামলাতে পারবো না। কুহু আর নিজানা দুজনেই আজ একই রকম মেরুন রঙের লেহেঙ্গা পরেছে, জমকালো নকশা আর ভারী কাজের। তারা ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে আসছিল। ওদিকে কায়েব গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে দূর থেকেই নিজানাকে লক্ষ্য করছিল। নিজানাকে দেখে তার মনে হলো আজ মেয়েটা যেন একটু বেশি মায়াবী লাগছে। অবশ্য কায়েফের মনে আয়নায় নিজানা কি কখনো অসুন্দর ছিল? তোকে একারে দেখা লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। হঠাৎ কলরবের কণ্ঠস্বর কানে আসতেই কায়েফ চমকে প্রায় লাফিয়ে উঠল। কলরব হাসতে হাসতে বলল, অনেক তো দেখলি, এবার কিছু একটা করেও ফেল। কলরব হো হো করে হেসে উঠল। নিজে ধরা পড়ে যাওয়ার অস্বস্তি লুকাতে কায়েফ চোখ রাঙিয়ে বলল, চুপ কর তুই। কলরব থামার পাত্র নয়। সে কায়েফের কাঁধে হাত রেখে বলল, কেন চুপ করব? এখন তো তোর রাস্তা একদম পরিষ্কার। আমি বিয়ে করে নিচ্ছি, মানে তোর বড় ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এরপর তো তোর পালা। ভাবতো আমি তোর জন্য কত বড় ত্যাগ স্বীকার করছি। কায়েফ ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, এসেছে আমার 4 দিনের বড় ভাই। তোর মতো বিয়ে নিয়ে উত্তেজনা দেখানোর সাহস বা ইচ্ছা কোনোটা আমার নেই। তাছাড়া ভাই বললেই কি আর সব হয়ে যায়? সব কিছুর একটা সময় আর পরিবেশ লাগে। আর সবচেয়ে বড় কথা, বিষয়টা যতটা সহজ মনে করছিস ততটা সহজ নয়। এর মধ্যে অনেক ঝামেলা আছে, পারিবারিক জটিলতা আছে, তুই বুঝবি না। কলরব ভ্রু কুঁচকে তাকালো। কায়েফের হৃদয়ে নিজানার জন্য যে অনুরাগ, তা কোনো আকস্মিক ঝোড়ো হাওয়া নয়, বরং তা অনেকটা নিভৃত চারুকলার মতো, যা বছরের পর বছর ধরে সে অত্যন্ত সংগোপনে লালন করে এসেছে। এক সময় কলরবের সাথে পাল্লা দিয়ে উচ্ছৃঙ্খল জীবন কাটানো কায়েফ যে আজ এতটা মার্জিত আর সফল, তার নেপথ্যে কারিগরও ছিল এই নিজানা। মেয়েটা মেধা আর ব্যক্তিত্বের প্রতি এক অদ্ভুত মুগ্ধতা থেকেই কায়েফ একদিন নিজেকে বদলানোর শপথ নিয়েছিল। সাধারণ এক ছাত্র থেকে ক্লাসের শীর্ষে পৌঁছানো, কিংবা অনিচ্ছা সত্ত্বেও নিজের যোগ্যতা প্রমাণ দিতে 7 সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে যাওয়া, সব কিছুই কেন্দ্র ছিল নিজানাকে পাওয়ার এক মৌন আকাঙ্ক্ষা। সে চেয়েছিল নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে যেখানে দাঁড়ালে নিজানার পরিবারের কেউ তাকে অস্বীকার করতে না পারে। এখন কায়েফ সফল। নিজানার চোখে সে কেবল একজন বড় ভাই বা আত্মীয় নয়, বরং এক অনুপ্রেরণার নাম। নিজানা তার জীবনের ছোট্ট বড় সব সংকটে কায়েফের কাছে সমাধান খোঁজে। তাদের কথোপকথন যদিও অধিকাংশ সময় পড়াশোনা আর ক্যারিয়ারের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে, তবু সেই আলাপচারিতার ভেতরই এক গভীর আস্থার সেতু তৈরি হয়েছে। কায়েফ মনে মনে বিশ্বাস করে আবেগের চেয়েও বন্ধুত্ব অনেক বেশি টেকসই। যদি কাউকে আজীবনের জন্য পাশে পেতে চাও, তবে তার প্রেমিক হওয়ার চেয়ে বন্ধু হওয়া অনেক বেশি নিরাপদ। কারণ প্রেম ঠুনকো বিষয়েও বিচ্ছেদে গিয়ে ঠেকে, কিন্তু অটুট বন্ধুত্ব কখনো পথ হারায় না। গাড়িতে হেলান দিয়ে থাকা কায়েফকে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরিয়ে আনলো কলরবের একজোড়া ধাক্কা। কলরব ওর মনের গহীনের খবরটুকু ভালো করেই জানে। একটু ফিসফিস করে দুষ্টুমির ছলে বলল, কিরে, কোন অতল সাগরে ডুবে আছিস? এতগুলো বছর তো কেটে গেল, নিজে নাকি তোর চেয়ে ভালো আর কাউকে পাবে নাকি? আর ওর চোখে তো তুই একদম নিখুঁত কেউ। সাহস করে একবার বলেই ফেল না, দেখবি নাচতে নাচতে রাজি হয়ে যাবে। আমার ভাইকে না করবে কার সাহস আছে? কায়েফ একটা ম্লান হাসলো। এটা এতটাও সহজ নয়। নিজানা যখন ওর দিকে ওই আস্থার দৃষ্টিতে তাকায়, তখন কায়েফের মনে হয় এই বিশ্বাসটুকু ভেঙে ফেলার চেয়ে বরং চিরকাল তার ভরসার মানুষ হয়ে থাকাটাই শ্রেয়। নিজানার ঠিক তখনই ওদের নাগালের মধ্যে চলে এসেছে। কলরব ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা অস্থির গলায় বলল, তোদের দুটোকে বরং রেখেই যায়। বিয়েটা আমার নাকি তোদের? এত সময় লাগে? সব গাড়ি বেরিয়ে কনের বাড়ি পৌঁছে গেল, খালি বরের গাড়িটাই বাকি পড়ে আছে। কুহু লেহেঙ্গা সামলাতে সামলাতে মুখ বাঁকিয়ে বলল, একটু তো লজ্জা করো ভাই, তোমার হবু বউ তো আর পালিয়ে যাচ্ছে না, এত উতলা হচ্ছ কেন? কলরব হুট করে কুহুর মাথায় ঠাস করে একটা চড় বসিয়ে দিল। শাসনের সুরে বলল, তোর মুখটা কি একদম বন্ধ রাখতে পারিস না?
দিন দিন বেশ বেয়াদব হয়ে যাচ্ছিস, কিন্তু বড় ভাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? কুহু মাথায় হাত দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে কলরবের দিকে তাকালো। অপমানে ওর চোখ মুখ লাল হয়ে উঠল। সে তড়িঘড়ি করে কায়েফের দিকে ফিরে নালিশের সুরে বলল, ভাইয়া দেখো না ও কী করছে। কায়েব কাষ্ঠ হাসি হেসে কলরবের দিকে চোখ রাঙালো। বোনকে শান্ত করতে বলল, সত্যি তো কলরব, তুই এত অস্থির হচ্ছিস কেন? যা গাড়িতে গিয়ে বস, আমার বোনের গায়ে একদম হাত দিবি না বলে দিচ্ছি। কলরব গজগজ করতে করতে গাড়ির দরজায় গিয়ে দিকে পা বাড়ালো। যেতে যেতে পেছন ফিরে আলগা তাচ্ছিল্য সুরে বলল, তোর বোনকে তুই রাখ, এমনিতে ও তো রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া আপদ। কায়েব হাসল। কুহুর মাথায় হাত বুলিয়ে শান্ত করে বলল, ওর কথা বাদ দে তো, পাগলটা আজ বিয়ের আনন্দে হিতাহিত জ্ঞান হারিয়েছে। চল এবার গাড়িতে ওঠ, আসলেই বেশ দেরি হয়ে যাচ্ছে। নিজানা একপাশে দাঁড়িয়ে ওদের এই ভাই বোনের খুনসুটি দেখছিল। কায়েফের এই শান্ত আর দায়িত্বশীল রূপটা ওর মনে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করে। বিয়েবাড়ির উৎসব মুখর রং যে এত দ্রুত ফিটকে হয়ে আসবে তা কারোর কল্পনাতেও ছিল না। গেট ধরা নিয়ে একচোট খুনসুটি হাসাহাসি আর বড় অঙ্কের টাকা আদায়ের টানাপোড়েন শেষে কলরবকে যখন বরের আসনে বসানো হলো, তখন চারিদিকে কেবল খুশির কলতান। কিন্তু সেই আনন্দের পর্দার আড়ালে তখন জমাট বাঁধছে ঘোর আমাবস্যা। গোপনে এক কোনায় দাঁড়িয়ে আরশাদ তালুকদারের কানে ইরার বাবা যে সংবাদ পৌঁছে দিলেন তা যে কোনো বজ্রপাতের চেয়েও ভয়াবহ। ইরা নেই। সকালবেলা পার্লারে যাওয়ার নাম করে বের হয়ে সে আর ফিরে আসেনি। সাথে কাজিনকে গোলাপ ফুল আনার বাহানায় সরিয়ে দিয়ে সে সুকৌশলে নিরুদ্দেশ হয়েছে। যাওয়ার আগে রেখে গেছে একটা বিধ্বংসী বার্তা, সে এই বিয়ে করতে পারবে না। আরশাদ তালুকদারের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ক্ষোভ আর অপমানে তার ভেতরটা রিরি করে উঠল। বরযাত্রী এভাবে খালি হাতে ফেরত যাওয়া মানে তালুকদার পরিবারের দীর্ঘদিনের অর্জিত অভিজাত্য এক নিমেষে ধূলিসাৎ হওয়া। নিজের মান সম্মান রক্ষায় তিনি মরিয়া হয়ে উঠলেন। অথচ উৎসবের আলোকছটায় ঘেরা স্টেজে বসে কলরব তখনও এক বুক রঙিন স্বপ্ন বুনছে। সে জানে না তা সেই কাঙ্ক্ষিত রাজকন্যা তাকে মাঝপথে একলা ফেলে অজানা উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। তার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো বাস্তব হওয়ার আগেই যেন মরুভূমির মরীচিকায় মিলিয়ে গেল। এদিকে বিয়ে বাড়ির মূল কোলাহল থেকে দূরে দাঁড়িয়ে কাছাকাছি দাঁড়িয়েছিল নিজানা, মৌনিতা আর ইভান। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে করতে নিজানা লেহেঙ্গাটা সামলে ইভানের ক্যামেরার সামনে পোজ দিচ্ছিল। ইভান তার ছোট্ট ক্যামেরায় সবার ছবি তুলছে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে সেখানে এসে হাজির হলো কুহু। তার এলোমেলো শ্বাস আর ফ্যাকাশে মুখ বলে দিচ্ছে বড় কোনো অঘটন ঘটে গেছে। খানিকটা দম নিয়ে কুহু অস্থির গলায় বলল, তোরা এখানে, আর আমি হন্যে হয়ে তোদের খুঁজছি। নিজানা, এক মুহূর্ত দেরি করিস না, এখনই ভেতরে চল, বড় ফুপি তোকে ডেকেছেন, খুব জরুরি দরকার। নিজানা অবাক হয়ে ভ্রু কুঁচকালো। তার বুকের ভেতরটা অজানা এক শঙ্কায় কেঁপে উঠল। মানতাসা তাকে এই অসময়ে কেন রাখছেন তা বুঝতে না পারলেও কুহুর চোখ মুখে আতঙ্ক তাকে ভাবালো। মৌনিতা বলল, কি হয়েছে? বউ কি পার্লার থেকে চলে এসেছে? না, ইরা আপু বিয়ে থেকে পালিয়েছে। মৌনিতার কৌতূহল মেশানো হাসি মাখা মুখটা এক নিমেষেই পাথরের মতো জমে গেল। কুহু কথাগুলো যেন তপ্ত সীসার মতো কানে বাজলো সবার। মৌনিতা অবিশ্বাস্য সুরে বলল, কি বলছো এসব কুহু? ইরা পালিয়েছে মানে? নিজানার প্রথমটা ধাক্কা খেলো, পরক্ষণে স্বভাবজাত ভঙ্গিতে একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। তার চোখে মুখে বিস্ময় থাকলেও কণ্ঠস্বরে ছিল তীব্র শ্লেষ। সে অবজ্ঞা সুরে বলল, বাহ, মেয়েটার সাহস আছে বলতে হয়। আসলেই ইরা বুঝে গেছে কলরবের মতো একটা উন্মাদের সাথে ঘর করা মানে নিজের জীবনটাকে নরক বানানো। বুদ্ধিমতী মেয়ে তো, তাই সময় থাকতেই কেটে পড়েছে। তবে তোর ওই গুণধর ভাইয়ের জন্য আমার মায়া হচ্ছে রে কুহু। বিয়ের জন্য ছেলেটা কতই না লাফাচ্ছিল, শেষমেশ কপালে ছাদনাতলা নয় বরং চুনকালি জুটল। কুহু একটা দীর্ঘশ্বাস ফেলল, নিচু স্বরে বলল, হাসি তামাশা রাখ নিজানা, আমার পুরো কথাটা
আগে শোন, আব্বু সাফ জানিয়ে দিয়েছে তালুকদার বাড়ির এই অপমান তিনি মেনে নেবেন না। বরযাত্রী এভাবে খালি হাতে ফিরে যাবে না। তিনি জেদ ধরেছেন আজকে ভাইয়ার বিয়ে দেবেন এবং কার সাথে বিয়ে হবে সেটাও তিনি ঠিক করে ফেলেছেন। নিজের আবার বেশ কৌতূহলী হয়ে উঠল। সে কিছুটা মজা পাওয়ার ভঙ্গিতে ভ্রু নাচিয়ে বলল, এত তাড়াতাড়ি নতুন পাত্রীও খুঁজে পাওয়া গেল? তাকে সেই মহোশয়ী অভাগী কার কপালটা পুড়তে চলেছে শুনি। বলেই সে শব্দ করে হাসতে লাগলো। নিজানা সেই হাসিতে কোনো সংকেত ছিল না যে তার সামনে কি ভয়াবহ সত্য অপেক্ষা করছে। কুহু আফসোস হলো ওর জন্য। হাসবে না কাঁদবে বুঝতে পারল না। বিরস মুখে বলল, তোর নিজানার ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসিটা যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সে ঠিকমতো শুনতে পেয়েছে কি না তা নিয়ে দ্বিধায় পড়ে গেল। বিড়বিড় করে শুধু একটা শব্দই মুখ দিয়ে বেরোলো তার, কি? মৌমিতা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কুহু বলল, হ্যাঁ, আব্বু তোর সাথে ভাইয়ের বিয়ে ঠিক করেছে, ফুপুও মত দিয়েছে, তোকে ডাকছে চল। মৌমিতা অবিশ্বাসের স্বরে বলল, হ্যাঁ। বিয়ের আসরে জমকালো আলোকসজ্জা কলরবের চোখে মুহূর্তেই যেন বিষাক্ত তীরের মতো বিঁধতে লাগলো। ইরা পালিয়ে যাওয়া সংবাদটা যখন ওর কানে পৌঁছালো, কলরব যেন এক মুহূর্তে জীবন্ত এক পাথরের মূর্তিতে পরিণত হলো। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো নিছক পারিবারিক সম্বন্ধ ছিল না। তারা তো একে অপরকে ভালোবেসে সারা জীবন একসাথে থাকার শপথ নিয়ে এই ছাদনাতলায় বসার সিদ্ধান্ত নিয়েছিল। তবে কি সেই সব প্রতিশ্রুতি কেবল বালির বান ছিল? চারিদিকের কোলাহল, আলোকসজ্জা সব কিছুই কলরবের কাছে ঝাপসা আর অর্থহীন মনে হতে লাগলো। কাঁপা কাঁপা হাতে সে নিজের ফোনটা বের করলো। বারবার ইরার নাম্বার ডায়াল করলো সে। রিং হলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া এলো না। কয়েকবার বিফল চেষ্টার পর হুট করে মোবাইলের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। প্রতিটা শব্দ যেন কলরবের হৃৎপিণ্ডে হাতুড়ির ঘা মারল। সরি কলরব, আমি তোমাকে মন থেকে কখনোই ভালোবাসতে পারিনি। আমার পক্ষে এই বিয়েটা করা অসম্ভব। আই অ্যাম সরি, পারলে ক্ষমা করে দিও। কলরবের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। দৃষ্টি ঝাপসা হয়ে এলো তার। ঠিক সেই মুহূর্তে আরশাদ তালুকদার কঠিন মুখে তার সামনে এসে দাঁড়ালেন। সাথে কাজী সাহেবও উপস্থিত। তিনি পাশে দাঁড়ানো দিব্যর দিকে তাকে গম্ভীর করে কণ্ঠে বললেন, দেখো দিব্য, ও যখন বলেছিল এই মেয়েটাকেই বিয়ে করতে চায়, আমি নিজের মতামতের তোয়াক্কা না করে ওর ইচ্ছাকে প্রাধান্য দিয়েছিলাম। অথচ নিজানা জন্মানোর পরে আমি মান্তাসাকে কথা দিয়েছিলাম যে ওকেই আমি কলরবের বউ করে ঘরে তুলব। নিজের সেই কথা ভেঙেও আমি ওর সুখের কথা ভেবেছি। আর এখন এই শত শত মানুষের সামনে আমাকে এই অপমানের বিষ পান করতে হচ্ছে। এর আগেও ও নিজের খেয়াল খুশি মতো চলেছে, কিন্তু এখন আমার কথা ওকে শুনতে হবে। কলরবকে আজ নিজানাকেই বিয়ে করতে হবে। এটা আমার শেষ কথা। কাছেই দাঁড়িয়ে থাকা কায়েফের মনে হলো পায়ের তলার মাটি বুঝি দুলে উঠছে। এক তীব্র ভূমিকম্পে তার সাজানো পৃথিবীটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। চারিদিকে সব কিছু তার চোখে অন্ধকার হয়ে এলো। মস্তিষ্কের প্রতিটি নিউরন যেন এই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু স্তব্ধ হয়ে চেয়ে রইল। অথচ কলরবের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে কেমন যেন নিস্তেজ, প্রাণহীন হয়ে পড়েছে। এক দৃষ্টিতে মোবাইলের ওই মেসেজটার দিকে তাকিয়ে আছে। দিব্য ধীর পায়ে কলরবের পাশে গিয়ে ওর কাঁধে হাত রাখলো। কলরব যখন চোখ তুলে তাকালো, সেই দৃষ্টিতে কোনো তেজ ছিল না, ছিল কেবল শূন্যতা। দিব্য নিচু স্বরে বলল, আর কোনো ঝামেলা করিস না ভাই, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি। কলরবের মস্তিষ্ক তখন এক জনমানবহীন ধূসর মরুভূমি। ন্যায় অন্যায় কিংবা ভালো মন্দের হিতাহিত জ্ঞান তার ভেতর থেকে লোপ পেয়েছে। দিব্যের অনুরোধের বিপরীতে সে কোনো শব্দ খরচ করল না, শুধু যান্ত্রিকভাবে একবার মাথা নাড়ালো। দিব্য লক্ষ্য করল কলরবকে একদমই স্বাভাবিক দেখাচ্ছে না। তার দুই চোখ রক্তবর্ণ ধারণ করেছে, ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কায়েফ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কলরব সম্মতি দিয়েছে?
এই চরম সত্যটা হজম করতে গিয়ে তার মুষ্টিবদ্ধ হাতজোড়া থরথর করে কাঁপতে লাগলো। কিন্তু এই মুহূর্তে তার কিছুই করার নেই, কোনো প্রতিবাদ জানানোর অধিকার নেই। এই রূঢ় উপলব্ধি তার বুকের ভেতরটাকে নির্মমভাবে দুমড়ে মুচড়ে দিল। সে ভালো করেই জানে নিজানা মুখ ফুটে না বলবে না, হয়তো তার মতামত নেওয়ার প্রয়োজনটুকুও কেউ বোধ করবে না। ছোটবেলা থেকেই নিজানার উপর মান্তাসা বেগমের একছত্র নিয়ন্ত্রণ, আদরের আড়ালে শাসনের যে কঠিন দেওয়াল দিয়ে তাকে ঘিরে রাখা হয়েছে তা কায়েফের অজানা নয়। কায়েফের আজ বারবার মনে হতে লাগলো, অন্তত একবার যদি সে নিজানাকে বলতে পারত যে সে তাকে কতটা ভালোবাসে, তবে হয়তো আজ লড়ার মতো একটা ভিত্তি থাকতো। কিন্তু এখন সবটাই হাতের নাগালের বাইরে। ভাগ্যের নিষ্ঠুর পরিভাষে সবটুকু ফিকে হয়ে গেছে। কায়েফ টলমল পায়ে ভিড় থেকে সরে গেল। এই দৃশ্য চাক্ষুষ করার মতো কলিজা তার নেই। অতঃপর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। কাজী সাহেব যখন কলরবকে কবুল বলতে বললেন, সে কোনো প্রতিবাদ ছাড়াই বাধ্য ছেলের মতো তা উচ্চারণ করল। পরক্ষণেই কাজী সাহেব অন্দরে নিজানার কাছে গেলেন। ইরার জন্য সাজানো সেই কক্ষে নিজানাকে বসানো হয়েছে। পরনের লেহেঙ্গাটা বদলানোর সুযোগও হয়নি, শুধু মাথায় একটা ভারী ওড়না টেনে দেওয়া হয়েছে ঘোমটার মতো। মান্তাসা পাথরের মতো মেয়ের পাশে বসে আছে। নিজানা টলমল চোখে বারবার মায়ের দিকে তাকালো। মান্তাসা মেয়ের সেই অব্যক্ত ভাষা বুঝেও নিষ্ঠুরভাবে উপেক্ষা করলেন। তিনি নিজেও নিরুপায়। খুব অল্প বয়সে বাবাকে হারানোর পর এই দুই ভাই তাকে আগলে রেখেছেন। বাবার মমতা দিয়েই বড় করেছেন। আজ সেই ভাই যখন নিজের সম্মানের দায়ে হাত জোড় করে তার মেয়েকে চাইছেন, তখন না বলার ক্ষমতা তার ছিল না। নিজানাকে তিনি সব বুঝিয়েছেন, নিজানা বুঝেছে। তবুও তার কিশোরী মনে মায়ের প্রতি এক পাহাড় সম অভিমান জমা হলো। কাজী সাহেব যখন বিয়ের কলমা পড়ছিলেন, নিজানার কাছে সব কিছু এক দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো। সত্যিই কি তার বিয়ে হয়ে যাচ্ছে? অথচ এতগুলো বছরে বিয়ের চিন্তা একবারও তার মনে আসেনি, কিংবা আসতে দেওয়া হয়নি। কড়া শাসনের শৃঙ্খলে তার বন্ধুদের সাথে মেলামেশার পরিধিও ছিল নির্দিষ্ট গণ্ডিতে। সে কখনো সেই গণ্ডি পেরোনোর সাহস পায়নি। নিজের জীবনের সমীকরণ মেলাতে গিয়ে সে আজ কেবল এক রাশ তিক্ততা খুঁজে পেল। এই ঘোরের মধ্যে কখন যে বিয়েটা সম্পন্ন হয়ে গেল তা সে টেরও পেল না। বিয়ের পর সেখানে কেউই মুহূর্তকাল অপেক্ষা করল না, রওনা দিল তালুকদার বাড়ির উদ্দেশ্যে। সমস্ত ধকল আর পরিস্থিতির আকস্মিকতায় ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে এলো। তালুকদার বাড়ির জমকালো উৎসবের আমেজ যেন এক নিমেষেই কর্পূরের মতো উবে গেছে। সারা বাড়িতে এখন থমথমে নিস্তব্ধতা। আরশাদ তালুকদারের ব্যক্তিত্ব আর কঠোর শাসনের সামনে কারোর সচরাচর টু শব্দ করার সাহস নেই। তাই পরিস্থিতির আকস্মিকতায় ক্ষুব্ধ হলেও বাড়ির সবাই হাসি মুখে তা সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু এই থমথমে শান্তিতেও বিঘ্ন ঘটালো অনন্তে দেওয়া একটা সংবাদ। সে জানালো, কলরব কারোর নিষেধাজ্ঞা না মেনে বাইক নিয়ে হুট করে কোথাও বেরিয়ে গেছে। ওরা অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারেনি। ছেলের এমন ঔদ্ধত্য আরশাদ তালুকদারের কপালের রাগে শিরাগুলো জেগে উঠল। মান্তাসা কলরবের প্রেমের বিষয়টা জানত না। আরশাদ তালুকদার অত্যন্ত চতুরতার সাথে এই তথ্য কেবল তার বোন নয়, বরং পুরো আত্মীয় সমাজ থেকে গোপন রেখেছেন। নিজের অভিজাত্য আর বংশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তিনি সত্যটাকে ধামাচাপা দিয়ে মিথ্যার এক চাদর বানিয়েছিলেন। সবাই জানতেন এটা পারিবারিকভাবে ঠিক করা বিয়ে। অনন্ত ঘর থেকে বেরিয়ে যেতেই আরশাদ তালুকদার তার স্ত্রী অলেখার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন। শোয়ার ঘরে এখন কেবল তারা দুজন। গম্ভীর কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, কোথায় তোমার গুণধর ছেলে? এমন একটা কাণ্ড ও কী করে ঘটাতে পারে? এখন আমন্ত্রিত অতিথিদের সামনে আমি কী জবাব দেব? মান্তাসাকেই বা কী বলবো? বলো আমাকে, কোথায় গেছে ও? অলেখার ভেতরটা অপমানে আর রাগে টকবক করে ফুটছে, কিন্তু দীর্ঘদিনের অভ্যাসবশত তিনি নিজেকে সংযত রাখলেন। নিচু অথচ দৃঢ় গলায় জবাব দিলেন, আমি কিভাবে জানবো ও কোথায় গেছে? আর বারবার আমার ছেলে বলে কি বোঝাতে চাইছো তুমি? কলরব কি তোমার কেউ নয়?
আরশাদ তালুকদার বসা থেকে ঝটকা দিয়ে উঠে দাঁড়ালেন। ক্রোধে দাঁতে দাঁত পিষে বললেন, বাজে কথা বলো না অলেখা। এমন কোনো কাজ নেই যা ও তোমাকে না জানিয়ে করে। এই মুহূর্তে ওকে খুঁজে বের করো, না হলে এই বিশৃঙ্খলা আমি আর সহ্য করব না। অলেখা তীব্র কণ্ঠে বললেন, বিয়ের সময় তো আমাকে জানানোর প্রয়োজনও বোধ করলে না। আর ও ও তো তোমার সেই বাধ্য ছেলে যে নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে তোমার আজ্ঞা পালন করেছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছো কি করলে এটা? হ্যাঁ মানছি মেয়েটা পালিয়েছে, কিন্তু তোমার কাছে ছেলের জীবনের চেয়ে আভিজাত্য আর লোক দেখানো সম্মানটাই বড় হলো। এই বিয়ের শিকলে বেঁধে ছেলেটাকে তুমি ভেতর থেকে শেষ করে দিলে। একটিবারও ওর মানসিক অবস্থার কথা ভাবলে না। আরশাদ তালুকদার বিন্দুমাত্র দমল না, বরং তার কণ্ঠে ঝংকার দিয়ে উঠল দ্বিগুণ তেজে। কঠোর দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে তিনি গর্জে উঠলেন, সব দোষ তোমার ওই গুণধর ছেলের। ওর অপরিণামদর্শী আচরণে কারণেই আজ পরিস্থিতি এই চরম অবনতি। তাছাড়া সেই মুহূর্তে বিয়েটা ছাড়া আর কোনো উপায় ছিল কি? হ্যাঁ, আমার কাছে আমার বংশমর্যাদা, আভিজাত্য আর সম্মান সবার ওপরে। তোমার ছেলে আজ অবধি এমন কোনো কাজ করেনি যাতে সেগুলো বজায় থাকে। অলেখার দু চোখে যেন আগুনের ফুলকি ঠিকরে বেরোচ্ছে। তিনি পুনরায় বললেন, সব সময় আমার ছেলে করো, অথচ ছেলেদের জীবনের কোনো বড় সিদ্ধান্তে আমার মতামতের কি কোনো মূল্য আছে? দিব্যের বিয়েটাও তো তোমার বোনের প্ররোচনায় ঠিক করলে। তখন কি আমার কথা ভেবেছিলে? পরিবারের শান্তির খাতিরে আমি চুপ ছিলাম, কিন্তু তুমি তো অনুশোচনা করার বদলে একই ভুল পুনরাবৃত্তি করলে। কেন নিজে নাই কেন? আর কোনো মেয়ে ছিল না পৃথিবীতে? এটাও কি তোমার বোনেরই কোনো কূটকৌশল? জাস্ট শ্যাট আপ অলেখা। নিজানাকে আমি নিজে পছন্দ করেছি। ও মান্তাসার একমাত্র মেয়ে। সে যে আমার এক কথায় তার মেয়েকে তোমার ওই উচ্ছৃঙ্খল ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়েছে, এটা তোমার ছেলের সাত কপালের ভাগ্য, বুঝেছো? অলেখা ধীরস্থিরভাবে বললেন, অত শত যুক্তি আমি শুনতে চাই না। আমি শুধু জানি এই বিয়েতে আমার ছেলে সুখী নয়। অনেক সহ্য করেছি আমি, আর নয়। আমিও এই বিয়ে মানি না। আগামী 1 ঘন্টার মধ্যে আমার ছেলেকে আমার চোখের সামনে চাই। যদি ওর গায়ে বিন্দুমাত্র আঘাতের চিহ্ন দেখি, তবে মনে রেখো এর পরিণাম তোমার কল্পনার চেয়েও ভয়াবহ হবে। তোমার মানা বা না মানা এখন আর কিছু যায় আসে না। যা হওয়া তা হয়ে গেছে। আর তোমার ছেলে সুস্থ শরীরে ফিরলেও তার সাথে খুব একটা সদ্ভাব হবে বলে আশা করো না। বরফ শীতল গলায় কথাগুলো ছুঁড়ে দিয়ে গট গট করে ঘর থেকে বেরিয়ে গেলেন আরশাদ তালুকদার। অলেখা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিস্বাদময় তাচ্ছিল্যের হাসি। এই অবজ্ঞা তার কাছে নতুন নয়, তবে আজকের আঘাতটা যেন কলিজার ভেতরে গিয়ে লেগেছে। স্মৃতিরা ভিড় করে এলো অলেখার মনে। তার বড় ভাইয়ের একমাত্র মেয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিধবা হলো। ভরা যৌবনে মেয়েটা মাথার উপর থেকে ছাদ সরে গেল। অলেখা চেয়েছিলেন মেয়েটাকে নিজের দিব্যের বউ করে ঘরে তুলতে। অন্তত নিজের আপনজন হিসেবে মেয়েটা একটু আশ্রয়ের ঠিকানা পেত। কিন্তু আরশাদ তালুকদার সেই প্রস্তাব এক নিমেষেই নাকচ করে দিয়েছিলেন। তার সাফ কথা ছিল, তিনি ইতিমধ্যে দিব্যের বিয়ের ফ্যাসলা করে ফেলেছেন। এত বড় অপমান সহ্য করে অলেখা সেদিন সবুর করেছিলেন। পরিবারের শান্তির খাতিরে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। কিন্তু যখন থেকে জানতে পেরেছেন যে এই সব কিছুর পেছনে মান্তাসা, তখন থেকেই তার বুকের ভেতর এক চোরা অভিমান দানা বাঁধতে শুরু করেছিল। আর আজকের এই আকস্মিক ঘটনা সেই ধিকধিকি জ্বলতে থাকা আগুনকে এক তীব্র ক্ষোভে পরিণত করেছে। অস্থিরতায় পায়চারি করতে করতে আরশাদ তালুকদার অবশেষে একটা সাময়িক সমাধানের পথ খুঁজে বের করল। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে তিনি মান্তাসার সাথে নিজানাকে আপাতত তাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। যুক্তি দিলেন, ভোর হলে নতুন করে বর গিয়ে কনেকে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসবে। মান্তাসাও মনে মনে এটাই চেয়েছিলেন, কারণ তার একমাত্র মেয়ের বিয়েটা এভাবে নিরানন্দ আর বিশৃঙ্খলার মধ্যে দিয়ে শেষ হোক তা কোনো মাই চায় না। ওরা বিদায় নিতেই আরশাদ তালুকদার বুক চিরে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাত তখন প্রায় 10:30।
বিধ্বস্ত কলরব ফিরে এলো। ড্রয়িং রুমের আবহাওয়া তখনও টান টান উত্তেজনায় থমথমে। কলরবের পদধ্বনি শোনা মাত্র উপস্থিত সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। দিব্য ধীর পায়ে এগিয়ে গিয়ে ওর পথ আগলে দাঁড়াতেই কলরব অপরাধীর মতো মাথা নিচু করে ফেলল। দিব্য কড়া গলায় বলল, কোথায় ছিলিস তুই এতক্ষণ? এটা কোন ধরনের কাণ্ডজ্ঞানহীন আচরণ কলরব? কলরব মাথা তুলল না। তার কণ্ঠস্বর নিস্তেজ। পথ ছাড়ো ভাইয়া, এসব আর ভালো লাগছে না। তোমরা বিয়ে করতে বলেছ, আমি কথা রেখেছি। এখন দয়া করে আর অন্য কিছুর জন্য আমাকে বাধ্য করো না। দিব্য সরল না, বরং তার কণ্ঠস্বর আরও তীক্ষ্ণ হয়ে উঠল। বিয়ে করেছিস তো কি হয়েছে? তুই কি কারোর ওপর দয়া করেছিস? শুধু কবুল বললেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? এমনিতেই তোর খাপ খেয়ালিপনার জন্য আজ আমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে। এখন নতুন করে আর ঝামেলা না বাড়ালে কি হচ্ছে না? কলরব এবার স্থির থাকতে পারল না। আক্ষেপ নিয়ে সরাসরি দিব্যের চোখের দিকে তাকিয়ে বলল, বিয়েটা কি আমি নিজের ইচ্ছাই করেছি ভাইয়া? এই কুরুভার দায়িত্ব আমি কি চেয়ে নিয়েছিলাম? হ্যাঁ, তোমাদের কথা শুনে আমি পুরো সততার সাথে নিয়ম মেনে বিয়েটা করেছি, কিন্তু বিয়েটা তোমাদের প্রয়োজনে, তোমাদের আভিজাত্য বাঁচাতে করেছি। তাই এর বাকি দায়ভারও তোমরাই পালন করো। মাঝখান থেকে আমাকে কেন টানছো? দিব্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে কঠোর স্বরে গর্জে উঠল, মাথা খারাপ হয়ে গেছে তোর? কী সব আবল তাবল বক বক করছিস এখন? আমরা দায়িত্ব নেব মানে কি? বিয়ে তুই করেছিস, এখন কি সংসারটাও অন্য কেউ করে দেবে? আমার আর সহ্য হচ্ছে না এসব। আমাকে কি একটা বারও সময় দেওয়া উচিত ছিল না? তোমরা আমাকে পেয়েছোটা কি? যে যখন ইচ্ছা যা খুশি করিয়ে নেবে। আব্বু যখন নিজের পছন্দ মতো বিয়েটা দিয়েই দিচ্ছেন, তখন সংসারটাও আব্বুকে করতে বলো। বাকি কথাগুলো আর পূর্ণতা পেল না। দিব্যের শক্ত হাতের একটা প্রচণ্ড চর কলরবের গালের উপর আছড়ে পড়ল। আকস্মিক এই শব্দে ড্রয়িং রুমে উপস্থিত সবাই যেন পাথরের মতো জমে গেল। অপমানে আর যন্ত্রণায় কলরব স্তব্ধ হয়ে একপাশে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। দিব্য রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কাঁপছে। ঠিক সেই মুহূর্তে অলেখা ঝড়ের বেগে ছুটে এসে কলরবের সামনে দাঁড়ালেন। দিব্যর দিকে আঙুল উঁচিয়ে তীক্ষ্ণ স্বরে গর্জন করে উঠলেন তিনি, খবরদার দিব্য, ওর গায়ে দ্বিতীয়বার হাত তোলার চেষ্টা করবি না, তাহলে ফল খুব খারাপ হবে। ও ভুল কি বলেছে শুনি? দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সংবরণ করার চেষ্টা করলো। মায়ের এই অযৌক্তিক প্রশ্রয় তাকে আরও বিচলিত করে তুলল। সে শান্ত গলায় বলল, আম্মু প্লিজ, তুমি ওকে আর প্রশ্রয় দিও না। এই মুহূর্তে তোমার উচিত ওকে শাসন করা, অথচ তুমি উল্টে ওকে সমর্থন করছো। অলেখা পিছপা হলেন না। তিনি জেদ ধরে বললেন, করেছি, বেশ করেছি। কলরব তুই এখন ঘরে যা। স্ত্রীর অবাধ্যতা দেখে আরশাদ তালুকদার গর্জে উঠলেন, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো অলেখা। এভাবে ওকে মাথায় তুললে ও রসাতলে যাবে। এমনিতেই বাকি কিছুই রাখেনি। অলেখা সেদিকে বিন্দুমাত্র কর্ণপাত করল না। তিনি অপলক দৃষ্টিতে দিব্যের দিকে তাকিয়ে রইলেন। ছল ছল চোখে কাঁপা কাঁপা গলায় বললেন, নিজের ছোট ভাইয়ের গায়ে হাত তুলছিস তুই? এত সাহস কোত্থেকে পেলি দিব্য? আজ তুই প্রমাণ করে দিলি তোর শরীরে তোর বাবার রক্তই বইছে। কিন্তু আমি যে তোকে পেটে ধরলাম, নিজের রক্ত পানি করে লালন পালন করলাম, তার কি কোনো দাম নেই? এই শিক্ষায় বড় করেছি তোকে যে অকারণে নিজের ভাই বোনদের ওপর হাত তুলবি? দিব্যের কণ্ঠে আর্তনাদ ফুটে উঠল, আম্মু এসব কি বলছো তুমি? কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আর অকারণে? ওর কথাবার্তার ঔদ্ধত্যতা কি তোমার চোখে পড়ল না? অলেখা থামলেন না। তার দু চোখে অদ্ভুত কাঠিন্য। তপ্ত গলায় বললেন, হ্যাঁ সব দেখেছি, আর এটাও দেখেছি যে ওর কোনো দোষ নেই। নবনী, সামলাও নিজের বরকে। আমার ছেলেকে শাসন করার সাহস যেন ও দ্বিতীয়বার না দেখায়। কলরব চল আমার সাথে। দিব্য যেন মুহূর্তে পাথর হয়ে গেল। অলেখার এই অচেনা রূপ সে আগে কখনো দেখেনি, বিশেষ করে আমার ছেলে। শব্দ দুটো তীরের মতো তার কানে বিঁধতে লাগলো। অলেখা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। কলরবের হাত শক্ত করে ধরে সিঁড়ির দিকে পা বাড়ালেন। কলরব নিজের
নিজেও মায়ের এই আচরণে যারপন্যায় বিস্মিত। সে সিঁড়ি দিয়ে ওঠার সময় বারবার পেছন ফিরে দিব্যের সেই আহত আর বিমর্ষ মুখটা দিকে তাকালো। বসার ঘরে শুনশান নীরবতা বিরাজমান। আরশাদ তালুকদার ধীর পায়ে এগিয়ে এসে দিব্যের কাঁধে হাত রাখলেন। অত্যন্ত মৃদু স্বরে বললেন, মায়ের কথায় কিছু মনে করিস না। জানি না ওর আজ কী হয়েছে। ছেলের চিন্তায় নিজের মাথাটা বোধহয় বিগড়ে গেছে। তোরা বরং ঘরে গিয়ে শুয়ে পড়। কাল সকাল থেকে অনেক ধকল যাবে। দিব্য শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ আব্বু। আরশাদ তালুকদার নিজের ঘরের দিকে চলে গেলেন। নবনী শোয়ার ঘরে ফিরে এসেছে। দিব্য ওর পিছু পিছু ঘরে ঢুকলো। নবনী দেখলো দিয়া ঘুমিয়ে গেছে। ও বিছানাটা ঠিক করে নেওয়ার আগেই দেখলো দিব্য কোনো কথা না বলে আবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। নবনী অবাক হয়ে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। কলরব ধীর পায়ে নিজের ঘরে প্রবেশ করলো। ঘর জুড়ে তখনও গোলাপ আর রজনীগন্ধার মায়াবী সুবাসের মেলা। রঙিন পর্দা আর নিপুণভাবে সাজানো আলোকসজ্জায় পুরো ঘরটি এক স্বপ্নপুরী রূপ নিয়েছে। কিন্তু এই চোখ ধাঁধানো সৌন্দর্য মুহূর্তের মধ্যে কলরবের বুকের ভেতর এক প্রলয়ঙ্কারী ঝড়ের সৃষ্টি করল, যার উপস্থিতিতে এই আয়োজনের সার্থকতা পেত সেই মানুষটাই আজ নেই। গত কয়েক ঘন্টা বাইক নিয়ে পাগলের মতো সম্ভাব্য সব জায়গায় ইরাকে খুঁজেছে সে, কিন্তু কোনো হদিশ মেলেনি। সে শুধু নিজের হাজারো প্রশ্নের উত্তর চেয়েছিল, যা আজও অজানায় রয়ে গেল। হঠাৎ বিছানায় দিকে নজর পড়তেই কলরবের বুকটা ধক করে উঠল। ধবধবে সাদা চাদরের ওপর রক্ত লাল গোলাপের পাপড়ি দিয়ে নিখুঁত একটা হৃৎপিণ্ড আঁকা, যার মাঝখানে লেখা E+K। দৃশ্যটা দেখা মাত্র কলরব যেন হিতাহিত জ্ঞান হারিয়ে এক উন্মাদে পরিণত হলো। গায়ে সমস্ত শক্তি দিয়ে সে মুহূর্তে তছনছ করে দিল সাজানো বিছানাটা, সাথে পুরো ঘরের সব কিছু। কিন্তু সব লণ্ডভণ্ড করেও তার তপ্ত হৃদয়ে শান্তি মিলল না। উন্মত্তের মতো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে এক ঘুষি বসালো আয়নাটার ওপর। ঝনঝন শব্দে চুরমার হয়ে কাচে হাজারো টুকরো ছড়িয়ে পড়ল পুরো মেঝেতে। অলেখা বোধহয় ছেলের খোঁজে এদিকে আসছিলেন। ঘরে পা দিতে আতঙ্কে তার আত্মা কেঁপে উঠল। পুরো ঘর যেন এক রণক্ষেত্র। মেঝেতে আলগোছালোভাবে নিস্তেজ হয়ে বসে আছে কলরব। একটা হাঁটুর ওপর রাখা তার ক্ষতবিক্ষত হাতটা থেকে অবিরাম ধারায় লাল রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। অথচ কলরবের অভিব্যক্তিতে যন্ত্রণার রেশমাত্র নেই। সে পাথরের মতো স্থির হয়ে বসে আছে। সাদা টাইলসের মেঝেটা তখন রক্তে ভেসে যাচ্ছে। অলেকা হাহাকার করে ছুটে গিয়ে ছেলের সামনে হাঁটু গেড়ে বসলেন। অস্থিরভাবে তাকে ধাক্কা দিয়ে আর্তনাদ করে উঠলেন, কলরব, আব্বু আমার, কী করেছিস সেই সব তুই? কলরব ধীরে মায়ের দিকে মুখ তুলে তাকালো। ঠোঁটের কোণে এক ফালি বিষণ্ণ হাসি ঝুলিয়ে অত্যন্ত নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি একদম ঠিক আছি আম্মু, তুমি ভয় পেও না, আমি মরবো না। ছেলের এমন মরণপণ উদাসীনতা দেখে অলেখা ডুকরে কেঁদে উঠলেন। তিনি পাগলের মতো কাব্যকে ডাকার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। কলরব তখনও রক্তস্নাত মেঝেতে ওভাবেই একা বসেছিল। নবনীর কৌতূহল ক্রমেই শঙ্কার রূপ নিল। এই রাত্রেবেলায় লোকটা আবার নতুন কোন ঝামেলা সৃষ্টি করবে না তো? তবে তাকে খুব বেশি দূর খুঁজতে হলো না। তাদের ঘরের ঠিক পাশের ঘরটা থেকে একটা ছন্দময় শব্দ আঘাতের আওয়াজ ভেসে আসছিল। ঘরটি মূলত জিমের সরঞ্জাম দিয়ে সাজানো, যা দিব্যসহ বাড়ির ছেলেরা নিয়মিত ব্যবহার করে। নবনী ঘরের ভেতর পা রাখতে আতঙ্কে শিউরে উঠল। দিব্যের গায়ের মেরুন শার্টটা ঘামে ভিজে চপচপে হয়ে শরীরের সাথে লেপ্টে আছে। কপাল আর গাল বেয়ে ঘাম ঝরছে অঝরে। সে উন্মত্তের মতো পাঞ্চিং ব্যাগের ওপর একের পর এক ঘুষি চালিয়ে যাচ্ছে। নবনী বুঝতে পারল এটা দিব্য তালুকদারের পুঞ্জীভূত রাগের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ। কিন্তু এই মধ্যরাতে নিজের শরীরে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। নবনী কাল বিলম্ব না করে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ঠিক পাঞ্চিং ব্যাগটার সামনে দাঁড়িয়ে পড়ল। দিব্য প্রচণ্ডভাবে চমকে গেল। তার উদ্যত হাতটা মাঝপথেই থেমে গেল। পেছনের দিকে সরে যাওয়া ভারী ব্যাগটা
দোল খেয়ে ফিরে এসে সজোরে নবনীকে ধাক্কা দিল। আকস্মিক এই ধাক্কায় নবনী ভারসাম্য সামলাতে না পেরে সরাসরি গিয়ে পড়ল দিব্যের প্রশস্ত বুকের উপর। দিব্য নিজের দু হাতে খপ করে আগলে নিল তাকে। পরক্ষণে গম্ভীর কণ্ঠের ধমক ভেসে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো? এই ব্যাগের ধাক্কা না খেয়ে যদি ভুল করে আমার ঘুষিটা তোমার মুখে পড়তো তবে কি হতো একবার ভেবে দেখেছো? নবনীর হৃৎপিণ্ড তখন সশব্দে কাঁপছে, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে কাঁপা কাঁপা দৃষ্টিতে মাথা তুলে দিব্যের চোখের দিকে চাইল। দিব্য তখন নিচের দিকে তাকিয়েছিল বিধায় দুই জোড়া চোখ এক হয়ে গেল। নবনী অতি মৃদুস্বরে বলল, আমি ভেবেছিলাম আপনি আমাকে আঘাত করতে পারতেন না। সত্যি কি পারতেন? মেয়েটা সেই সরল চাহনি আর সহজ স্বীকারোক্তিতে দিব্যের ভেতরে জমে থাকা ক্রোধের পাহাড়টা যেন মুহূর্তেই ধসে গেল। তার খুব হাসি পেল, কিন্তু বাইরের গাম্ভীর্য বজায় রেখে সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আমার উপর এত বিশ্বাস তোমার? নবনীর সাজগোজ এখনো অমলিন, ঠোঁটে মাখানো গাঢ় লাল লিপস্টিকটা মৃদু আলোয় চকচক করছে। এত কাছ থেকে নবনীর মায়াবী মুখটা পরখ করতে গিয়ে দিব্যের নিজের গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। নবনী সরে যাওয়ার কোনো তাড়া নেই, বরং সে যেন এক সম্মোহনে আটকা পড়ে আছে। দিব্যের পুরুষালী মনে তখন কিছু অবাধ্য ইচ্ছা প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠল। নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে তার পক্ষে। এক অজানা আবেশে দিব্য যখন নবনীর মুখশ্রীর খুব কাছে এগিয়ে এলো, নবনীর বুকের ভেতরটা তখন তীব্র আশঙ্কায় ধক করে উঠল। দুজনের ওষ্ঠের দূরত্ব যখন ন্যূনতম, নবনী তখন আড়ষ্টতায় চট করে চোখ দুটো বুজে ফেলল। হৃদস্পন্দন তখন তার কানে বাজছে, কিন্তু পরবর্তী কয়েক মুহূর্ত কেবল উষ্ণ নিঃশ্বাসের পরশ ছাড়া আর কিছুই অনুভব করতে পারল না সে। নবনীর দ্বিধা ভরে চোখ দুটো মেলতেই দেখল দিব্য সেই গভীর আর তীক্ষ্ণ চোখ দুটো তাকে বিদ্ধ করছে। পরক্ষণেই দিব্যের গভীর কণ্ঠস্বর কানে এলো, আমার সময় লাগবে নবনী, চলবে।